জুলাই অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট চানখারপুলে শহীদ আনাজ সহ ৬ জন হত্যা মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে ২০তম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো এ মামলায় অবশিষ্ট সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি শেখ হাসিনা সহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ মামলায় গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনার ডিসি আক্তার, এসি ইমরুল পলাতক রয়েছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে ফার্মগেট শহীদ গোলাম নাফিস হত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানি রয়েছে। আজ এই মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালে জানাবে প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া গুমের মামলার শুনানি রয়েছে। এই মামলার অপর আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাজ সহ ৬ জন হত্যা মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে ২০তম দিনের ২০তম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা আর কোন কোন মামলার কার্যক্রম রয়েছে আজ ট্রাইব্যুনালে, কি তথ্য রয়েছে মামলাগুলোর বিষয়ে জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩টি মামলা শুনানি হবে, একটিতে সাক্ষ্য গ্রহণ এবং দুটিতে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি অবস্থা প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হবে এবং ৩টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানি হবে। সর্বশেষ এই মামলা চানখারপুলে যে মামলাটি সাক্ষ্য গ্রহণ, এটা আজকে সাক্ষ্য দেবেন একজন, তিনি এই মামলার ২০তম সাক্ষী, তার নাম আব্দুল সালাম। তিনি এই চানখারপুলে ৫ই আগস্ট যে ৬ জন শহীদ হয়েছিলেন, তিনি শহীদ ইয়াকুবের যখন মরদেহটি নিয়ে যাওয়া তখন তিনি একটি ভিডিও করেছিলেন তার মোবাইল মাধ্যমে। সেই সাক্ষী আব্দুল সালাম, যাকে বলা হয় জব্দ তালিকার সাক্ষী, তিনি আজকে এই মামলায় সাক্ষী দেবেন। আর আপনি জানেন যে এই মামলায় সর্বশেষ সাক্ষী দিয়েছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি 2 দিন সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনি সাক্ষ্য দেওয়ার পর এই মামলায় যারা 8 জন পুলিশ কর্মকর্তা বা পুলিশ কনস্টেবল সহ 8 জন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শেখ হাসিনারও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু তাকে জেরাও করেছেন। আজকেও সেরকম যে সাক্ষী দেবেন তাকেও আসামি পক্ষের আইনজীবীরা জেরা করবেন। এই মামলায় 4 জন আসামি গ্রেপ্তার আছেন, সেই 4 জনকে সকালেই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং এখন যেহেতু 11টা বাজে, হয়তো 8 ঘন্টার মধ্যে মামলার কার্যক্রম শুরু হবে। এখানে আরও দুটি গুরুত্বপূর্ণ মামলার মধ্যে একটি হচ্ছে শেখ হাসিনার জুলাই অভ্যুত্থানের মামলার বিচার কাজ একেবারেই শেষ পর্যায়ে, শুধু এখন আগামী 13ই নভেম্বর ঘোষণা করা হবে যে কবে এই মামলা রায় দেওয়া হবে। আর বিগত 15 বছরের গুম, খুন সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, তার যে নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক ডিএমপি কমিশনার, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, এই 4 জনের বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলাটিরও আজকে অগ্রগতি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। সর্বশেষ 24শে আগস্ট এই মামলায় শুনানি হয়েছিল। এই মামলায় গ্রেপ্তার একমাত্র যে আসামি রয়েছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এছাড়া 4 আগস্ট জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে যেই ছাত্র জনতার সাথে পুলিশের যেই গোলাগুলিতে একজন শহীদ হয়েছিলেন গোলাম নাফিস, সেই হত্যাকাণ্ডের ঘটনা যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলাও গ্রেপ্তার রয়েছেন একজন, তাকেও ট্রাইব্যুনাল নিয়ে আসা হয়েছে। সেই মামলা তদন্ত প্রতিবেদনের বিষয়েও কিন্তু আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হবে। সব মিলিয়ে লাবণী বলা চলে যে আর 8 ঘন্টার মধ্যেই হয়তো এই মামলার কার্যক্রম শুরু হবে এবং আমরা পরবর্তী সংবাদগুলিতে আমরা জানিয়ে দিব যে আজকের এই মামলার কার্যক্রমে কি হলো বা কি বিষয় পরবর্তী, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে, আপনি মামলাগুলোর তথ্য সংগ্রহ করুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আজকের মামলার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। পাবনায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী সহ অটো ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। রোববার সকাল 7টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার
জাফরাবাদ বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, সকালে শিক্ষার্থী ও যাত্রী নিয়ে একটি অটোভ্যান পাবনা শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক ভ্যানে ধাক্কা দিলে সেটি উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও 2 শিক্ষার্থী নিহত হন। আহত 2 জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ বের হয়, তারপরে মেয়ের লাশটা বের হয়। এখানে স্পটে জায়গায় 3 জন ডেড। ট্রাকের সামনে একটা অটো পড়ে, তখন তাকে ব্রেক করলে এই গাড়ির ট্রাকটা উল্টে যায়। পাশে দাঁড়িয়ে থাকা যে স্কুল ছাত্র ছাত্রী দাঁড়িয়ে থাকা এই ভ্যানটার উপরে চাপা দিলে ভ্যানে থাকা 2-3 জন ছাত্রী, 2 জন ছাত্র, একজন ছাত্রী মারা যায় আর ভ্যান চালক মারা যায়, আর 2 জন ছাত্র আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক, পাবনায় সড়ক দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, আর এ নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন, আর আহত 2 শিশুর শারীরিক অবস্থা এখন কেমন? লাবণী, আমরা ঠিক সড়ক দুর্ঘটনার প্রথম যে খবরটা দিয়েছিলাম সেটি ছিলাম আমরা মহাসড়কের উপরে। এখন আমরা ঠিক যে শিশু 2টি মারা গিয়েছিল তার একটি শিশুর বাসাতে আমরা সেই তথ্যপত্র নেওয়ার জন্য যখন আসি, ঠিক সেই মুহূর্তে এই মৃত বাচ্চা যে তাবাসসুম নামে যে মেয়েটা, যে এই ক্যাডেট কলেজ স্কুলের যে শিক্ষার্থী, 5ম শ্রেণীর শিক্ষার্থী আর কি, তার বাসাতে আসার পরে একটি অলৌকিক ঘটনা। তাকে ঠিক গোসল করাতে যাওয়ার সময়ই তার শ্বাস প্রশ্বাস পাওয়া গিয়েছে আর কি, এবং তাড়াহুড়া করে তার পরিবারের লোকজন গাড়ি করে ইতিমধ্যে তাকে হসপিটালে নিয়ে গেছে। আমরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, প্রায় শত শত মানুষ কিন্তু তার এই লাশ বা হচ্ছে এই শোকাবহ পরিবারের কাছে আসছিল সেটি দেখার জন্য। আমরা সংবাদ সংগ্রহের করার এই সংবাদ পরিবেশনের ঠিক 5 থেকে 7 মিনিট আগেই এইখান থেকে সেই মেয়েটাকে, যে নিহত হয়েছিল যে মেয়েটাকে, সেই মেয়েটাকে কিন্তু তার প্রাণ সঞ্চালন পাওয়ার পরে, মানে যে নড়ে চড়ে উঠেছে এবং শ্বাস নিয়েছে, এই অবস্থাতে তাকে দ্রুত অবস্থায় পাবনা সদর হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে আর কি। আর এখান থেকে ঠিক আধা কিলোমিটার দূরে আরেকটা শিশু, তারা এই একই এলাকার একাধিক শিশু যারা রয়েছে আর কি, তারা ওই পাবনা ক্যাডেট কলেজের যে স্কুল রয়েছে সেখানে তারা অধ্যয়ন করেন, এবং এই মহাসড়কের আশপাশে বেশ কিছু স্কুল রয়েছে, বিশেষ করে এই কেজি স্কুল বা এই প্রাইমারি স্কুল রয়েছে, যেখানে কিন্তু এই অঞ্চলের, এখন আমরা দাঁড়িয়ে আছি গয়েশপুরের জাফরাবাদ নামক এই এলাকায়, এবং এই এলাকার যারা রয়েছেন তারা বলছেন যে এই এলাকার অনেক শিক্ষার্থী তারা এই আশপাশের মহাসড়কের আশপাশে বিভিন্ন স্কুলে তারা অধ্যয়ন করেন আর কি, এবং এই সড়কে দিয়ে যে দ্রুতগামী যে বাস ট্রাকগুলো যারা চলাচল করে, এইখানে বিশেষ করে পুষ্পপাড়া এবং গয়েশপুরে এই এলাকাতে স্পিড ব্রেকার না থাকার দরুন আসলে এই মহাসড়কের যান চলাচল, ছোট ছোট যান চলাচল বেশ বিপজ্জনক হয়ে উঠেছে আর কি। আর হসপিটালে পূর্বে, সড়ক দুর্ঘটনার পূর্বে যে একজন যে ওই দোকানে পর যে আশ্রয় পড়েছিল গাড়িটি, সেখানে একজন পথচারী বসেছিল এবং ওই ভ্যানের একজন শিক্ষার্থী ছিল, তারা 2 জনকেই তারা হসপিটালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক, আরেকজন অবস্থা মোটামুটি সুস্থ আছে বলে আমাদেরকে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। আমরা এখন ঠিক যে বাচ্চা 2টি মারা গিয়েছে এবং ভ্যান চালকের বাড়ি আরেকটা জায়গায়, আমরা সেখানে আসছিলাম সংবাদ সংগ্রহের জন্য। কিন্তু আশ্চর্যজনক বিষয়, মেয়েটিকে যখন মানে ধর্মীয় শাসন অনুযায়ী, যেটা ধর্মীয় ভাবে যে তাকে পবিত্র করার জন্য যে গোসল করাতে যাবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই দুর্ঘটনার বিষয়ে আরো কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, পাবনার সড়ক দুর্ঘটনার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পুরান ঢাকায় বংশালের এক বাসা থেকে সজীব নামের এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সজীবের পরিবারের অভিযোগ, এক তরুণীর সাথে প্রেমের পরিণতিতে সজীবকে প্রেমিকার বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে সজীবের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে বংশাল থানা পুলিশ। দর্শক, বিস্তারিত মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। 19 বছর বয়সী সজীব ও উচ্চ মাধ্যমিকের ছাত্রী খাদিজা দুজনেই পুরান ঢাকার বংশালের বাসিন্দা। 5 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। 4 দিন আগে তাবলিগ থেকে ফেরা সজীব প্রস্তুতি নিচ্ছিলেন বিদেশ যাবার। শনিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর সজীব আর ফোন ধরেননি বলে জানান নিহতের বোন। পরে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে আগামসী লেনে খাদিজার বাসায় ছুটে যান তিনি। সাথে ছিলেন মা ও স্বজনরা।
সেখানে গিয়ে দেখেন বাসার চতুর্থ তলার গেটের সামনে গলায় তার পেছানো অবস্থায় পড়ে আছে সজীবের মরদেহ। যার পাশে মারছে ওই মেয়েটারে দীর্ঘ 5 বছর ধরে পছন্দ করে, মেয়ে খালি ওরা ঘুরায়, ওরা নাচায়, ওরা পছন্দ করতো। আজকেও ওর ফোনে ভয়েস আছে, ওই মেয়ে ওরা ডাক দিছে ওইখানে, তারপর ওরা এগুলা করছে। ওর মামা, ওর বাপ, ওর মা, ওরা সবাই এটাতে জড়িত আছে। ওরা সবাই মিলে আমার ভাইটারে মারছে। আমরা গিয়ে দেখি এই অবস্থা, গলায় তার অবস্থা বান্ধা, শরীরের মধ্যে বান্ধা, যে তার দেওয়া। নিহত সজীবের পরিবার বলছে খাদিজা ও তার পরিবার এই হত্যার সাথে জড়িত। সজীবের সাথে খাদিজার প্রেমের সম্পর্ককে মেনে নিতে পারছিলেন না তারা। ওই মেয়ে যদি ভালোবাসাটা বুঝতো তাহলে এই কাজ কখনোই করতে পারতো না। আমার ভাইকেও এত কষ্ট দিছে বলার বাহিরে। ওই মেয়ের কারণে আজকে সবকিছু হয়েছে, আমার ভাইয়ের অবস্থা হয়েছে। আমি এটার বিচার চাই। তাবলিগে ছিল 3 দিন, গতকাল জামাতে থেকে ছিল, পড়াশোনা করছে, এসএসসি পাস করছে, আর পড়ে না, 2 বছর যাবত পড়াশোনা করে না, বাইরে পাঠিয়ে দেব। এই মেয়েটার জন্যই পড়াশোনা সব বাদ দিয়ে দিছো। প্রাথমিকভাবে সজীবের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। শনিবার রাতে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। পুলিশ জানায় রাত 11টার দিকে 2 মোটরসাইকেল আরোহী ইসি ভবনের পাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের টহল টিম ধাওয়া করে শুভ নামের এক যুবককে আটক করে। বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। তিনি বলেন, গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে। এদিকে ঘটনার পর থেকে নির্বাচন কমিশন প্রাঙ্গণে অতিরিক্ত কোস্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর টহলও জোরদার করা রয়েছে। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এটি খুব কঠোরভাবে দেখছি। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি, সিটিটিসি এবং আমাদের থানা পুলিশ, আমরা সবাই মিলে এই প্রকৃত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। বহর বাড়ছে বিমান বাংলাদেশের। শিগগিরই লিজ নেওয়া হবে 4টি বিমান, আর কিনতে 2 কোম্পানি এয়ারবাস ও বোয়িং দিয়েছে প্রস্তাব, যার যাচাই বাছাই চলছে। হাসিনা সরকারের সময় দেওয়া প্রস্তাবের চেয়ে এবার কম দর চেয়েছে এয়ারবাস। দর্শক আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 2023 সালের সেপ্টেম্বরে ঢাকা সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে 10টি এয়ারবাস উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী বিমান বোর্ড এয়ারবাসের 4টি এয়ারক্রাফট কেনার অনুমোদন দেয়, যার প্রতিটির দাম প্রায় $180 মিলিয়ন করে, যেখানে প্রতিটি উড়োজাহাজের জন্য অফেরতযোগ্য $5 মিলিয়ন প্রতিশ্রুতি ফি দেওয়ার প্রস্তাব থাকে এয়ারবাসের। বিপরীতে বোয়িংয়ের প্রস্তাবে সে মূল্য সব মিলিয়ে ছিল $1 মিলিয়ন। তবে চুক্তিটি করার আগেই শেখ হাসিনা সরকারের পতন হয়, আর এ বিষয়ে যাচাই বাছাই করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে আলোচনাটি বন্ধ করে দেয় তারা। নতুন করে বিমানের এয়ারক্রাফট কেনার আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে বোয়িং থেকে দেওয়া হয়েছে প্রস্তাব, আর এয়ারবাসও আগের অবস্থান থেকে সরে এসে নতুন করে দিয়েছে প্রস্তাব। চুক্তি তো হয় নাই, ওটা তো প্রসেসের কাজ চলতেছিল, যে একটা ওনারা অফার দেয় সেটা যাচাই বাছাই চলতেছিল, এই পরিস্থিতিতেই ছিল। তো সেটা ওই সময়কার মনে হয় এটা বাতিল হয়ে গেছে। এখন আবার নতুন করে এয়ারবাসেরও প্রপোজাল আছে, বোয়িংয়ের প্রপোজাল আছে, সবই স্ক্রুটিনি চলতেছে, দেখতেছে। নতুন বিমান কিনলেও তা আসবে 2032 সালের দিকে। সামনে হজ, তা ঘিরে দ্রুত সময়ের মধ্যে বিমানের ফ্লিটে এয়ারক্রাফট প্রয়োজন। তাই জরুরি ভিত্তিতে অন্তত 4টি বিমান লিজে নিতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। এয়ারক্রাফট আমি যতদূর শুনলাম, আমাদের হচ্ছে গিয়ে কেনা, পারচেস করা এবং লিজ নেয়া দুটারই প্রক্রিয়া চলতেছে পাশাপাশি। কারণ হচ্ছে গিয়ে কেনার প্রক্রিয়াটা তো শুরু হয়েছে বেশ অনেকদিন আগে থেকেই, এটা চলতেছে। কারণ এই প্রক্রিয়া শেষ হয়ে এয়ারক্রাফট পেতে পেতে বিমানের 32 ইয়ার মানে 2032 সাল হয়তো হতে পারে। আর এই জন্য আমাদের এখন যেটা ইমিডিয়েট যেগুলো দরকার সেটা হয়তো লিজ দিয়ে ইয়েটা করবে, ফিল আপটা করবে। বিমানের বহরে এখন এয়ারক্রাফট আছে 21টি। উড়োজাহাজ স্বল্পতা দেখিয়ে বিভিন্ন রুটে ফ্লাইট কমানো ও বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, ৭১,
ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অফিসের সবশেষ তথ্য অনুযায়ী এই নিম্নচাপটি আগামী 27 অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যার নাম মন্থা দেয়া হয়েছে। 27 অক্টোবর সকালে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে তখনই নিশ্চিতভাবে এর গতিপথ নির্ণয় করা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি এখন পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যা আগামী মঙ্গলবার ও বুধবারের মধ্যে অতিক্রম করতে পারে ভারতের অন্ধ্র উপকূল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 40 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ায় 50 কিলোমিটার পর্যন্ত বেগে পৌঁছাতে পারে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে চলতি মাসের শেষ দিকে বৃষ্টি বলয় আখির প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটাতে পারে। গেল এক সপ্তাহ ধরে সারা দেশে গরম অনুভূত হচ্ছে। ঢাকা উত্তর সিটির কালশী এলাকার মাঠ সংলগ্ন ফুটপাত এখন কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বাসাবাড়ি, দোকানপাট, এমনকি কারখানার বর্জ্য ফেলা হচ্ছে এখানে অবাধে, অনিয়ন্ত্রিতভাবে। রাতের আধারে কে বা কারা এখানে ফেলছে আবর্জনা তা কেউ জানে না। তবে সিটি কর্পোরেশন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কালশীর এই সড়কটির পাশ ঘেঁষেই রয়েছে বড় মাঠ, যা একসময় শিশুদের খেলার জায়গা ছিল, কিন্তু এখন তা ঘিরে রেখেছে ময়লার স্তূপ। বাসাবাড়ি, দোকানপাট, এমনকি কলকারখানার বর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে এই এলাকায়। স্থানীয়রা বলছেন, রাতের আধারে প্রতিদিন এখানে বর্জ্য ফেলা হচ্ছে। এই সমস্যা কবে থেকে শুরু হয়েছে তাও ভুলে গেছেন স্থানীয়রা। এর আগে এরকম ময়লা ছিল না। ইদানিংকালে গত কয়েক মাস ধরে এই ময়লাগুলো এখানে কে বা কারা ফেলতেছে। গন্ধে মাঝে সাথে থাকাই যায় না, রোড দিয়ে হাঁটা যায় না, এমন অবস্থা হয়। আর বাচ্চা যেগুলি স্কুলে যায়, আপনি একটু সকালে দেখেন প্রত্যেকটা বাচ্চা মুখ দইরা তারপরে যাতায়াত করতে হয়। আশেপাশে যারা থাকে তারা তো ময়লা ফেলানোর কোনো গাড়ি আসে না, গাড়িতে ফালাবে, তার জন্য এসে রাস্তায় পারাতে আসে অনেকজন অ্যাক্সিডেন্ট হয়। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ময়লার দুর্গন্ধে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি চর্মরোগ ও নানা সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে। সামনে হচ্ছে একটা খাল, তারপর হচ্ছে যে এখানে ময়লা ফেলা, এর কারণে দেখা যাচ্ছে যখন এই রাস্তা দিয়ে যাই প্রচুর দুর্গন্ধ হয় এবং ওই যে মানে চর্মরোগ তো হচ্ছেই। যেমন আমার বাচ্চাটাকে কালকে ডাক্তার দেখালাম, তখন বললো কোন এলাকা থেকে আসছেন, মানে এই এলাকাগুলোতে এরকম মানে বারবার রুগী আসতেছে আর কি। নাক চেপে যেতে হয়, আর হচ্ছে অনেক বেশি দুর্গন্ধ থাকে আশেপাশে, যেটা আমাদের নিঃশ্বাসের জন্য প্রবলেম হইতেছে। এটা পরিবেশের জন্য ক্ষতিকর, যেহেতু এখান দিয়ে মানুষ যাতায়াত করতেছে, স্বাস্থ্যের পক্ষেও খারাপ। কালশী মাঠ সংলগ্ন এই বর্জ্যের স্তূপ শুধু দৃষ্টিকটুই নয়, জনস্বাস্থ্যের জন্য হুমকিও বটে। কেউ খেলতেও পারে না এই জায়গাটা, এমনভাবে ওনারা ক্রিয়েট করতেছে। তো ওনাদেরকে বলার পর বলে আমাদের এখানে পারমিশন আছে, যে টেম্পো স্ট্যান্ডের আর কি যারা সিনিয়র যারা দায়িত্বে আছে ওনাদের পারমিশন দেবে নাকি এখানে যে ময়লা ফালানো। এখানে তো সবাই ফেলে, এটা তো মানে কেউ যে নিষেধ করবে সেটাও তো করতেছে না। দেখি এখানে যার ইচ্ছা ফেলে দিয়ে আবার চলে যাচ্ছে। সিটি কর্পোরেশন বলছে অবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথাও গিয়ে এই ওয়াকিং মার্কেট হচ্ছে, ওয়াকিং স্ট্রিটের মতো বিভিন্ন কিছু তৈরি হচ্ছে। রাস্তার মধ্যে দেখা যায় 60-70% জায়গা নিয়ে মানুষ অবৈধভাবে আপনার দোকানপাট খুলে বসেছে, সবজি বাজার খুলে বসেছে, এবং এরা কিন্তু আর প্রপারলি এই জিনিসটা জমা করে না। ওরা হয় ওই রাস্তাতেই ফেলে যায়, কিংবা রাস্তার পাশে কোনো খালে ড্রেনের মধ্যে ফেলে যায়, অথবা কালেক্ট করে যেখানে ফাঁকা পায় লোকচক্ষুর আড়ালে ওইভাবে ফেলে আসে। তো কারা ফেলছে আমরা খোঁজ খবর নিব, অবশ্যই ব্যবস্থা নিব। মাঠ থেকে 100 মিটারের মধ্যেই এসটিএস থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় তা ব্যবহারের উদ্যোগ নেই। সুমন মাহমুদ, 71, ঢাকা। ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে লোকজন। কয়েকদিন ধরে টানা শান্তিপূর্ণ নানা কর্মসূচি পালনের পর আগামী রোববার থেকে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে তারা। এর আগে জনদাবির মুখে 2009 সালে সাবেক সরকার ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল, কিন্তু কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষার আন্দোলনে বিষয়টি আটকে যায়। আলামিন টিটুর তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন।
কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা হলেও ভৈরব আধুনিক যোগাযোগ সমৃদ্ধ একটি শহর, ফলে এই উপজেলা থেকে জেলার 70% রাজস্ব আদায় হয়। এছাড়াও জেলার অন্যান্য উপজেলা থেকে ভৈরব শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনেও বেশ এগিয়ে। ফলে জনদাবির মুখে 2009 সালে তৎকালীন সরকার ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা করার মাধ্যমে একটি গ্যাজেট প্রকাশ করেন। কিন্তু জেলা ঘোষণার খবরের পরপরই কিশোরগঞ্জ সদরে অখণ্ডতা রক্ষার নামে এক আন্দোলন শুরু করে। এতে আটকে যায় ভৈরব জেলা বাস্তবায়ন প্রক্রিয়া। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সামনে আসে। এতে করে ভৈরব জেলা বাস্তবায়নের আন্দোলন আবারও নতুন করে মাত্রা পেয়েছে। কিশোরগঞ্জের মধ্যে এবং পার্শ্ববর্তী উপজেলার মধ্যে ভৈরব হচ্ছে সবথেকে হাইয়েস্ট ট্যাক্স পেইং উপজেলা। তো আমাদের যে ফ্যাসিলিটিস রয়েছে বা আমরা যে ডেভেলপ, এটা জেলার দাবি। আমাদের 20 থেকে 25 বছর যাবত এই দাবি হচ্ছে ভৈরব জেলা চাই। ভৈরব জেলা হওয়ার জন্য 2009 সালে গেজেট ঘোষণা হয়েছিল। এর মানে বোঝা যায় ভৈরবের মধ্যে জেলা হওয়ার কোয়ালিটি 2025 সালে নয়, 2009 সাল থেকেই ছিল। এদিকে আন্দোলনের বিষয়টি সরকার অবগত হয়েছেন বলে জানান এই কর্মকর্তা। এই আন্দোলনের বিষয়ে সরকার অবগত আছে এবং সরকার তার যে প্রশাসনিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্য দিয়ে বিষয়টির যে আবেদন সরকারের কাছ পর্যন্ত পৌঁছেছে সেটি পর্যালোচনাপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করে যেটি ন্যায্য, সেই ন্যায্যতার ভিত্তিতে যে সঠিক দাবি সরকার যদি মনে করে সেই জায়গা থেকে অবশ্যই একটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। বর্তমানে ভৈরবের 7টি ইউনিয়নে জনসংখ্যা 3 লাখেরও বেশি, আয়তন 121.73 বর্গ কিলোমিটার। আন্দোলনের মধ্যে আসেন, আমাদের সাথে যোগ দেন। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন টিটু। টিটু, কয়েকদিন ধরে তো শান্তিপূর্ণ টানা কর্মসূচি চলছিল, এখন আবার অবরোধের ডাক দিয়েছে। বাসিন্দারা কি বলছে এই বিষয়ে জানাবেন, আর কি কারণে আসলে জেলা বাস্তবায়নের বিষয়টি আটকে রয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটি জানেন যে আজ কিন্তু ভৈরব জেলার বাস্তবায়নের দাবিতে সকাল 10:30 থেকেই ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অবরোধ কর্মসূচির পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচিতে কিন্তু ভৈরবের সকল শ্রেণী পেশার মানুষজন অংশ নিয়েছে। এছাড়া আমরা যেমনটি দেখছি বিএনপি সহ সকল শ্রেণী পেশার লোকজন কিন্তু সকাল থেকেই দুর্জয় মোড়ে অবস্থান নেয়। এছাড়াও আমরা যেমনটি দেখছি যে এই ফলে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা যেমনটি দেখছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে দুর্জয় মোড়টি। তাদের দাবি একটাই, ভৈরব জেলা চাই। এছাড়াও আমরা যেমনটি জানি যে আজ ঢাকা সিলেট মহাসড়ক তাদের ঘোষণা অনুযায়ী আগামীকাল রেলপথ ব্লকেট দিবেন। এছাড়াও পরের দিন মঙ্গলবার আমরা যেমনটি জানি যে বক্তারা বলছেন যে যতক্ষণ দেশের ভৈরব জেলা বাস্তবায়ন। টিটু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ভৈরব জেলা বাস্তবায়নের আন্দোলনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাতীয় নির্বাচন যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর আলোচনার ঝড়। আর এই কোলাহলের আড়ালে মুন্সিগঞ্জের নারীদের মধ্যে জোরালো হয়ে উঠছে ভোটের মাঠে। নারীরা কি নিরাপদ? তারা ভোট দিতে চান, পরিবর্তনের স্বপ্ন দেখেন, কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ায় ভয়, হয়রানি আর অনিশ্চয়তার ছায়া। তাই নিরাপদ শিক্ষা পরিবেশ ও কর্মস্থলে আসা যাওয়ার নিশ্চয়তা চান নারীরা, সেই সাথে মর্যাদা ও অধিকার চান তারা। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা এবার নতুন নারী ভোটার, তাদের ভোট দেওয়ার আগ্রহ প্রবল। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন মুন্সিগঞ্জের নারী ভোটাররা। তবে সেই সঙ্গে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানা আতঙ্ক। নিজেদের নিরাপত্তার পাশাপাশি ভোটের অনুকূল পরিবেশ নিয়ে উদ্বিগ্ন তারা। আমি এবার নতুন ভোটার হয়েছি, আমার ভোট আমি যাকে করছি তাকে দিব। যোগ্য ব্যক্তি ছিলি আমি তাকে আমার ভোটটা দিব। আগামীতে ভোট দেবো যাতে সুস্থ পরিবেশ আমরা দিতে পারি। আমাদের আগামী সরকার এরকম চাই যাতে আমরা পারে যে ভাবে আসতে পারে এবং যেতে পারি, যাতে আমাদের বাবা মা
টেনশন মুক্ত থাকে। নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মজীবী নারীরাও। তারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সময় থেকে এখন পর্যন্ত প্রতিটি ধাপ কেটেছে ভয় আর শঙ্কায়। এখন আমরা কর্মজীবী নারী, এখনো আমাদেরকে নিয়ে এত চিন্তা কেন? আমরা যখন বের হই তখন আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবো? কেন আমাদের অভিভাবকরা আমাদের নিয়ে এত চিন্তা করবে? নারীদের নিরাপত্তার কথা সবাই বলে, কিন্তু দৃষ্টান্তমূলক কোনো প্রয়োগ আমরা দেখতে পাই না। আমরা আশা করব আগামী ভবিষ্যতে যে সরকার আসবেন সে নারীদের নিরাপত্তার কথা নিশ্চিত করবে না। নারী ছাড়া তো আসলে সমাজের উন্নয়ন সম্ভব না, যেখানে অর্ধেক সংখ্যক নারীদের মাধ্যমে গঠিত হয়েছে। তো আমার মানে নতুন নির্বাচিত সরকারের কাছে একটা থাকবে যে নারীদেরকে যেন সমানভাবে অংশগ্রহণের সব জায়গাতে সুযোগ দেওয়া। মুন্সিগঞ্জ জেলার নারী ভোটাররা বলছেন, সাইবার ক্রাইম, সামাজিক হয়রানি ও বেকারত্বের ভয় সব মিলিয়ে নারীদের জন্য নিরাপদ ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নারী এবং পুরুষ বিভক্ত না করে তাদেরকে মানে সমমর্যাদা দিয়ে এবং সকল কাজে তাদের অংশগ্রহণটা যেন নিশ্চিত করে, সেটাই আমাদের সরকারের কাছে কাম্য। এখন তো আমরা দেখছি বিভিন্ন সাইবার ক্রাইম বা বুলিং এর শিকার হচ্ছে মেয়েরা, এগুলো যেন একটু শক্ত হাতে মোকাবেলা করা হয় বা আইনটা যেন আরেকটু জোরদার করা হয়। কোথাও একটা অভিযোগ দায়ের করলে ওখানে অনেক সময় দেখা গেছে যে নারীরা সেই অভিযোগকে সঠিকভাবে সঠিক জায়গায় স্থাপন করতে পারে না। আমরা চাইবো, আইনজীবী হিসেবে আমি চাইবো যে সকল নারীরা যেন অভিযোগটা দায়ের করতে পারে, আইনগত সহায়তা করতে পারে, সঠিকভাবে সেটা নিরাপত্তা নিশ্চিত করতে পারে। নারীরা চান সব ক্ষেত্রে সমান অধিকার, কাজের সুযোগ, শিক্ষা ও সম্মান। তাদের মতে উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয়, উন্নয়ন হতে হবে শিক্ষা, কর্মসংস্থান সহ সমাজের সব ক্ষেত্রে। মনিরা কাজেরি, ৭১। দর্শক, ইসিতে বৈঠক শেষে বিএনপির একটি প্রতিনিধি দল এই মুহূর্তে ব্রিফিং করছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জোট গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন, নির্বাচনে জয়ী হওয়া। সে লক্ষ্যে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার রয়েছে এবং এ যাবৎ এই প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। এই বহুল প্রচলিত প্রক্রিয়া এবং পদ্ধতি পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তা আমাদের কাছে বোধগম্য নয়। তাছাড়া নির্বাচনে প্রধান স্টেকগুলোর অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আনুষ্ঠানিক প্রাক কনসালটেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি। জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছানুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার, সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছি। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।